চীনা প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান, সহায়তা প্রতিশ্রুতি শি জিনপিংয়ের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে বেড়েছে যানবাহনের চাপ, ভোগান্তিহীন ঈদযাত্রায় খুশি যাত্রীরা। শেষ সময়েও ঈদ কেনাকাটায় সরগরম দেশের বিপণী বিতানগুলো, প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের পোশাক, দাম নিয়ে রয়েছে অভিযোগ। ট্রাইব্যুনাল থেকে ফাঁস হচ্ছে গণহত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা তথ্য, জেনে যাচ্ছে আসামিরা। পরোয়ানা ছাড়াই গ্রেফতার ক্ষমতা চায় প্রসিকিউশন। দেখা গেল বেলা 12টার সময় আদালতে আদেশ হয়েছে, 12টা 5 মিনিট থেকে সেই আসামি কর্মস্থলে অনুপস্থিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনেক বেশি আরো তৎপর হন। এবং সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল তুরস্ক, মিডিয়ার উপর নিষেধাজ্ঞার খড়গ, স্বাধীনতা ও গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ করছে ফ্রান্স। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনার প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে চীন উৎসাহ দিবে বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক পরবর্তী প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে দেয়া এক পোস্টে এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। একই দিন বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল হোটেলে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপ করেন প্রধান উপদেষ্টা। এ সময় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। 4 দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দিস টিভি। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখো মানুষের বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, মানুষের চাপ আপনি কেমন দেখছেন, আর নিরাপত্তা নিয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ কি বলছে? এই মুহূর্তে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি এবং সকাল থেকে আসলে নারী টানে বাড়ি ফেরা তা কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনাল তার ব্যতিক্রম নয়। প্রতিটি লঞ্চই ভোরে ভোরে কিন্তু এখান থেকে গিয়েছে এবং সকালে চাঁদপুর রুটের যে লঞ্চগুলো ছিল সেগুলো একের পর এক আসলে ছেড়ে গিয়েছে এবং প্রতিটি লঞ্চেই কিন্তু যাত্রীবাহী ছিল এবং কোনো লঞ্চই কিন্তু আমরা খালি দেখতে পাইনি। এবং এমনকি ছাদে, লঞ্চের ছাদে যে অতিরিক্ত যাত্রী কথা সবসময় বলা হয়, একইভাবে কিন্তু এবারও গিয়েছে। তো এই মুহূর্তে আবার কিছুটা যাত্রীর চাপ কম রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, কারণ এখন আসলে চাঁদপুর রুটের লঞ্চগুলো যাওয়ার পরে কিন্তু বরিশাল রুটের যে লঞ্চ, পাশাপাশি দক্ষিণাঞ্চলের যে লঞ্চ, সেগুলো কিন্তু আসলে সেইগুলো যাত্রীরা আসতে শুরু করেছেন। এবং আজকে জুম্মার নামাজের পরে দুপুর 3টা থেকে এই দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছাড়তে শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখানেও কিন্তু যারা লঞ্চের মালিকরা রয়েছেন তারা আশা করছেন যে প্রচুর যাত্রী সমাগম হবে এবং সকাল যেমনটাই হচ্ছিল এমনটাই হওয়ার আশা রাখছেন। এবং যাত্রীরাও কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে আসলে ভ্রমণ করতে পারছেন, কোনো প্রকার হয়রানির শিকার এখন পর্যন্ত হয়নি বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তো এই মুহূর্তে একজন যাত্রীর সাথে যদি কথা বলি, আপনি কোথায় যাচ্ছেন এবং লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে কিনা? না, জি না, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না, মানে 500 টাকা মনে হয় নেয়, 500-400 টাকা এরকম নেয়। প্রতি বছর তো লঞ্চে ভ্রমণ করেন, তো প্রতি বছরের চেয়ে এই বছর কোন জিনিসের পার্থক্য মনে হচ্ছে? কোনো ভোগান্তি হচ্ছে কিনা? না না, ভোগান্তি হয় না, আল্লাহ নাম লেয়া, আগের চেয়ে ভালো।
একজনের সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে কোনো ভোগান্তির শিকার তারা এখনো হচ্ছেন না, আগের চেয়ে ভালোভাবেই তারা বাড়িতে যাচ্ছে। এবং সকালে ট্রেন বাসের কথাও বলছিলাম, একই রকম চিত্র সবাই। এই বছরের যে ঈদ যাত্রা সেটা আসলে একটু ব্যতিক্রম, কোনোখানে আমরা এখন পর্যন্ত কোনো ভোগান্তি বা হয়রানির চিত্র আমরা দেখতে পাইনি। সবাই সবারকে আসলে সাহায্য সহযোগিতার মাধ্যমেই আসলে তারা যে তাদের যে গন্তব্য সেখানে কিন্তু তারা যাচ্ছেন। তো আমার কাছে জেসিকা, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রার এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ঈদ যাত্রার আরো খবর জানবো আমরা। এবারে আমরা চলে যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, যানবাহনের চাপের সাথে সাথে যাত্রী ভোগান্তি আছে কি? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইল এলাকায়। ঈদ কেন্দ্রিক যে যানজটটি নিয়ে সকলের মধ্যে শঙ্কা থাকে সেটি কিন্তু এই বাইপাইলের বিষয়ে। তবে এবারের চিত্রটি কিন্তু আমরা ভিন্ন দেখছি, যে সড়কে গাড়ির চাপ থাকলেও কিন্তু কোথাও কিন্তু কোনো যানজট নেই। বিশেষ করে এই যে বাইপাইল নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এবং বাইপাইল থেকে আবদুল্লাপুর সড়কে যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ কাজটি চলছিল, এই নির্মাণ কাজ নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা সংখ্যা ছিল যে এবার ঈদ যাত্রায় হবে সবচেয়ে বেশি দুর্ভোগের। তবে বাস্তবের চিত্রটা কিন্তু একেবারে ভিন্ন। দেখতে পাচ্ছেন যে এখন নবীনগর চন্দ্রা মহাসড়কের চিত্রটি কিন্তু আমরা দেখাচ্ছি। এই সড়কে কিন্তু গাড়ির চাপ রয়েছে, কিন্তু কোনো ধরনের কিন্তু যানজট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা সকাল থেকে বিভিন্ন সড়ক ঘুরেছি, ঢাকা রিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, আবদুল্লাপুর বাইপাইল সড়ক, কোনো সড়কেই কিন্তু যানজটের কিন্তু কোনো চিত্র আমরা দেখতে পাইনি। গত রাত্রে কিছুটা ধীরগতির যানজট থাকলেও কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো যানজটের কিন্তু ভোগান্তি কিন্তু এই সড়ক ব্যবহারকারীরা কিন্তু পোহাননি। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আজও গার্মেন্টস শ্রমিকরা কিন্তু তারা নারী টানে বাড়ি ফিরছেন, অনেক গার্মেন্টস কিন্তু আজকে ছুটি হয়েছে, সেই মানুষের উপস্থিতি কিন্তু সড়কে রয়েছে। তবে সড়কে কিন্তু যে যানজটের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যদের পাশাপাশি কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে কিন্তু নিয়োজিত রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, যে কারণে কিন্তু এই যে ঢাকা রিচা মহাসড়ক যেটি রয়েছে, সেই কারণে ঢাকা রিচা মহাসড়কটা কিন্তু সম্পূর্ণই কিন্তু যানজট মুক্ত রয়েছে। এবং এই যে যানজট মুক্ত থাকার বড় একটি কারণ যে পুলিশ বলছে যে এবার কিন্তু তারা নানা ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গে যে সমস্ত গাড়িগুলো প্রবেশ করছে, সেগুলোকে ঢাকা থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে সেগুলোকে তারা ধামরাই দিয়ে পাঁচ করার ব্যবস্থা করেছেন। এবং নবীনগরে আমরা দেখেছি যে ইউটার্ন যে পয়েন্টগুলো, সেগুলো কিন্তু যথাযথভাবে মানতে কিন্তু সেনাবাহিনী কিন্তু কড়াকড়ি আরোপ করেছেন। এর ফলে কিন্তু এবার অনেকটাই যানজট কমে এসেছে। এছাড়া সড়কে আমরা থেকে যেটি দেখেছি যে লোকাল লেনে যে পুলিশ যে ব্যবস্থাগুলো করে দিয়েছে দূরপাল্লার যাত্রীগুলো উঠানোর জন্য পরিবহনগুলোকে, এখানে দেখেছি আমরা যে এই যানজটের দুর্ভোগ না থাকলেও কিন্তু পরিবহনগুলো থেকে কিন্তু চাঁদাবাজি করছে এক শ্রেণীর অসাধুরা। এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু অতিরিক্ত ভাড়া কিন্তু পরিবহন মালিকরা কিন্তু আবার এই যাত্রীদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়াটি আদায় করছে। তো যানজটের ভোগান্তি না থাকলেও কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি, সেটি কিন্তু সেইভাবে কিন্তু প্রতারণা হচ্ছেন যারা যাত্রী রয়েছেন, যারা নারী টানে বাড়ি ফিরছেন সেই সমস্ত মানুষ। তো এই ছিল জেসিকা আমার কাছ থেকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, ঈদ যাত্রার খবর জানবো আপনার মাধ্যমে। আর নিরাপত্তা জোরদারে পুলিশের ভূমিকা আপনি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম যে প্রবেশ পথ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ৩ নম্বর ফেরিঘাটে। তো এই সকাল থেকে আমি এই ঘাট এলাকায় অবস্থান করছি। তো সকাল আমরা যেটি দেখতে পেয়েছি যে গতকাল সরকারি ছুটির পর কিন্তু এই চাপ গাড়ি এবং যাত্রীদের চাপ পড়ে এই পাটুরিয়া ঘাটে। তো এই তবে যাত্রীরা যেটি বলছেন যে কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে এই ঘাট পার হয়ে তারা স্বজনদের কাছে যেতে পারছেন বলে তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন যে এই ঘাট এলাকায় যে অপ্রীতিকর ঘটনা, মলম পার্টি, ছিনতাইকারী সহ যে নানা যে অঘটন, সেই ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা ৬ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার
পুলিশ মহাসড়ক এবং পাটুরিয়া ঘাট এলাকায় টহল দিচ্ছেন বলে আমরা দেখতে পেয়েছি। তো আমরা জেলা প্রশাসন যেটি বলছেন যে ঈদের যে ঘরমুখ যাত্রী এবং যানবাহন রয়েছে সেগুলো পারাপারে তারা সচেষ্ট রয়েছেন, তারা যেন যাত্রীরা যেন কোনো রকম ভোগান্তি না পড়ে সেজন্য তারা সার্বক্ষণিক ঘাট এলাকা পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন বলে জেলা প্রশাসন জানিয়েছেন। তো আমরা আরো যেটি লক্ষ্য করেছি যে ঘাট এলাকায় যে অস্থায়ী বাথরুম, সুপেয় পানির ব্যবস্থা সহ নানা ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অপরদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটি আমাদের জানিয়েছেন যে ঈদে ঘরমুখ যাত্রীদের নির্বিঘ্নে পারাবারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে 17টি ফেরি এবং আরিসা কাজিরহাট নৌ রুটে 6টি ফেরি দিয়ে তারা যাত্রী এবং যানবাহন পারাপার করছেন, যে কারণে কিন্তু যাত্রীরা এবং যানবাহন অতি সহজে তারা ঘাট পার হয়ে তারা গন্তব্যে পৌঁছতে পারছেন বলে জানিয়েছেন। তো আমরা বিআইডব্লিউটিসি যে ডিজিএম নাসির চৌধুরী রয়েছে তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে গতকাল সরকারি ছুটির পর এবং গার্মেন্টস ছুটির পরে এই সকাল থেকে এই যাত্রী এবং যানবাহনের চাপ পড়ে এই পাটুরিয়া ফেরিঘাটে। তো ফেরিঘাটে তারা সর্বাত্মক সমস্ত ফেরি তারা মেরামত করে তারা প্রস্তুত রেখেছেন, যে প্রয়োজনে তারা আরো ফেরি বাড়াবেন বলে তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে পাটুরিয়া দৌলতদিয়া আরিসা কাজিরহাট নৌ রুটে কিন্তু কোনো রকম ভোগান্তি ছাড়াই যাত্রীরা তাদের ঈদ যাত্রা স্বস্তিতে পার হতে পারছেন বলে জানিয়েছে। তো যাত্রীরা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর অনেকটা স্বাচ্ছন্দ্যে তারা বাড়িতে যেতে পারছেন বলে তারা জানিয়েছেন। তো জেসিকা, এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের যে ফেরিঘাট থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রার খবর জানবো এবার আমরা নারায়ণগঞ্জে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ঈদ যাত্রার খবর জানাবেন আমাদের, আর নিরাপত্তা জোরদারে পুলিশের ভূমিকা কেমন দেখছেন? ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে এখন কিন্তু দুপুর গড়িয়েছে, তো এখনো মানুষের যে ভিড় সেটি কিন্তু আছে। মানুষ সকাল থেকে এই মহাসড়ক হয়ে দক্ষিণ পূর্ব অঞ্চলের 33টি রুটের 16টি জেলার মানুষ তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য এই মহাসড়কে আসলে মানুষের যে ঢল সেটি নেমেছে। এবং এখন দুপুর একটু যানবাহনের চাপটা কিছুটা কমেছে এবং মানুষের চাপ কিছুটা কমেছে, তবে যাত্রী কিন্তু এখনো অনেকেই অপেক্ষা করছেন। যারা 11টা থেকে 12টার মধ্যে এসেছেন তারা অপেক্ষা আছেন কখন তাদের দূরপাল্লার যে যানবাহন যিনি তাদের গন্তব্যস্থলে যাবে সেই যানবাহনটা আসলে কখন আসবে, সেজন্য মূলত অপেক্ষায় আছেন। সঙ্গে এই তীব্র তাপদাহ, গরম এবং বাড়তি ভাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন এবং অভিযোগগুলো কিন্তু আমাদেরকে সকাল থেকেই তারা করছেন। তবে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের যানজটের খবর কিন্তু আমরা পাইনি, যদিও সকাল দিকে একটু ফাঁকা ছিল এবং দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরো একটু বেড়েছে। তবে ঢাকা সিলেট মহাসড়কের তারাব এবং রূপসী এলাকায় সেখানে বাড়তি যানবাহনের কারণে ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেখানে আসলে অনিরাপদ স্থান চিহ্নিত তারা করেছেন সেই অনিরাপদ স্থানগুলোতে যে পুলিশের বাড়তি তদারকি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কে র্যাবের পক্ষ থেকে তারা একটি তল্লাশি চৌকি বসিয়েছেন, এই যাতে কোথাও কোনো ধরনের চুরি ডাকাতি কিংবা ছিনতাই না ঘটে সেই জন্য র্যাবও মহাসড়কে তৎপর অবস্থানে রয়েছেন। একই সঙ্গে এই বাস কাউন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় মানুষের যে ঢল সেটি ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জেসি, এই মহাসড়ক হয়ে এবারও প্রায় কোটি মানুষ তাদের বাড়ি ফিরবেন। এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি। জেসিকা, এই যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এখন পর্যন্ত কর্মস্থল ছেড়ে পলাতক 15 থেকে 20 পুলিশ কর্মকর্তা। বিকল্প হিসেবে আইন সংশোধন করে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের ক্ষমতা চাচ্ছে প্রসিকিউশন। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
যাত্রাবাড়িতে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা মামলায় এডিসি মাসুদুর রহমান মনির, এসি নাহিদ ফেরদৌস ও ডিএমপির যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় 12 নভেম্বর। কিন্তু মুহূর্তেই নিজ নিজ কর্মস্থল থেকে সটকে পড়েন তারা। গ্রেফতারি পরোয়ানার সঙ্গে যুক্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটর অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, আদালতের এজলাস, আইজিপি অফিস এবং সংশ্লিষ্ট থানা। আসামিদের নামও জানাননি ট্রাইব্যুনাল। তাহলে কিভাবে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামিরা? পলাতক আসামিদের বেশিরভাগেরই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তাই আসামিরা সহকর্মীদের থেকে তাৎক্ষণিক খবর পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ প্রসিকিউশনের। তবে এ পর্যন্ত এমন অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন ডিএমপি। আমরা চেষ্টা করি আমরা সব সময় যে পরোয়ানাগুলো আসে সেগুলো তামিল করার জন্য, আর যদি কোনোটা তামিল না হয়ে থাকে সেটার জন্য আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেটা আমরা অবহিত করে থাকি। আর কেউ যদি যে অভিযোগের কথা আপনি উল্লেখ করেছেন সেটা যদি সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায় কারো বিরুদ্ধে, তাহলে তো সেটা বিভাগীয় বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল থেকে তথ্য পাচারে প্রসিকিউশনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। দেখা গেল বেলা 12টার সময় আদালতে আদেশ হয়েছে, 12টা 5 মিনিট থেকে সেই আসামি কর্মস্থলে অনুপস্থিত। কথাটা সরকারকে জানিয়েছি, বা এখন আমরা আরও বেশি সতর্ক হচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন অনেক বেশি আরও তৎপর হন, কারণ আসামিকে যদি গ্রেপ্তার করা না যায় তাহলে ন্যায় বিচার নিশ্চিত করাটা খুব কঠিন হয়ে যায়। কারণ আসামিকে ছাড়া যখন সাক্ষী পাওয়ার কঠিন হবে, সাক্ষীদের নিরাপত্তার প্রশ্ন আসবে, এবং বিশেষ করে তাদের ব্যাপারে আমাদেরকে অনুপস্থিতিতে বিচারের দিকে যাওয়া, এই সব কিছুই আসলে ন্যায় বিচারের জন্য হ্যাম্পার করে। তবে ন্যায় বিচারের আশায় বিকল্প হিসেবে আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেফতারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনালের আইনের সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের ঘটনায় এখন পর্যন্ত 23 মামলায় শতাধিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আসামিদের বেশিরভাগেরাই রয়েছেন পলাতক। এদের কেন গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন আসছে নানা মহল থেকে। বেশ কিছু শুনানিতেও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জমে উঠেছে শেষ মুহূর্তের ঈদের বেচাকেনা। বরিশালে সকাল থেকে নগরীর মহসিন মার্কেট, গির্জা মহল্লা, চকবাজার, বাজার রোডের বিভিন্ন দোকানে ভিড় জমেছে ক্রেতাদের। আর পছন্দের পোশাক নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শুরু থেকে শেষ সময়ে দাম কিছুটা বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। আর শেষ মুহূর্তে ক্রেতাদের চাপ বেড়েছে জানান বিক্রেতারা। এদিকে ছুটির দিনে সকালে অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে ময়মনসিংহের শপিং মলগুলো। তবে জুমার নামাজের পর বেচাকেনা বাড়ার আশা করছেন বিক্রেতারা। এবার সারারা, গারারা, পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের প্রতি নারীদের বেশি আগ্রহ দেখা গেছে। সাপ্তাহিক ছুটি প্লাস হচ্ছে গতকালকে সবে কতটা রাত গেল, এই জন্য মনে হচ্ছে যে একটু ব্যস্ততা কম। ফ্যামিলি সবার জন্যই কিনেছি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি। কিনতে আছি, দেখতে আছি, কিন্তু এখন পর্যন্ত চয়েস করতে পারতেছি না। পোশাক আছে কিন্তু দাম অনেক বেশি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন রাজু মিয়া এবং জিয়াউল ইসলাম। পুলিশ জানায়, চালক ও মুরগি খামারি জিয়াউল রাতে পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই তারা 2 জন নিহত হন।